আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। জামাল খাশোগি হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মসজিদ বন্ধের মতো ইসলাম বিরোধী নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করল ফ্রান্স। আফগানিস্তান ছাড়ছে না ন্যাটো বাহিনী। F-35 জঙ্গি বিমান কিনতে লবিস্ট নিয়োগ করল তুরস্ক। 21 মার্চ পর্যন্ত বেড়েছে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ। এবং সবশেষ জানাবো নরওয়েতে কৌশলগত বোমারু বিমান প্রেরণ, ওয়াশিংটনকে মস্কোর হুঁশিয়ারি। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নির্বাসিত সৌদি সাংবাদিক ও যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের নিবন্ধক জামাল খাশোগির হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। MBS নামে পরিচিত দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুক্তরাষ্ট্রের এক আদালতে মামলায় অভিযুক্ত হতে চলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের স্বচ্ছতার প্রতিশ্রুতি অনুযায়ী জামাল খাশোগির হত্যাকাণ্ড বিষয়ে এক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। ওই প্রতিবেদনে 2018 সালে ইস্তানবুলের সৌদি কনসুলেটে জামাল খাশোগিকে হত্যায় মোহাম্মদ বিন সালমান সরাসরি নির্দেশ দিয়েছেন বলে তথ্য প্রকাশ করা হয়। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগিরই এই সপ্তাহের মধ্যে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় মার্কিন ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দপ্তর ওই প্রতিবেদন তৈরি করে। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পড়তির মধ্যেই প্রতিবেদনটি প্রকাশ হতে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মার্কিন প্রশাসনের সাথে সৌদি রাজপরিবার, বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এরই মধ্যে হোয়াইট হাউস তা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। তবে ট্রাম্পের শাসনামলের অস্ত্র বাণিজ্যের চুক্তি প্রত্যাহার, সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন এবং বিদেশে থাকা দেশটির নাগরিকদের হয়রানিতে নিন্দা জানালেও মার্কিন প্রশাসন বলছে, ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাসহ আঞ্চলিক বিরোধীদের বিরুদ্ধে প্রতিরক্ষায় এবং সন্ত্রাসী বিরোধী অবস্থানের অংশীদারিত্বকে বলিষ্ঠ করার লক্ষ্যে সৌদি আরবকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা হবে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের সৌদি আরব বিশেষজ্ঞ ডেভিড ওটাওয়ে এই প্রসঙ্গে বলেন, আমি মনে করি এটি বাইডেনকে সঠিক অবস্থানে এনেছে। তিনি বলেন, তিনি নির্ধারণে করতে যাচ্ছেন নেতৃত্বের সাথে তার সম্পর্ক কেমন হবে এবং প্রত্যুত্তরে তিনি কী পদক্ষেপ নিতে যাচ্ছেন। ওটাওয়ে বলেন, এই সম্পর্কের সাথে অনেক বিষয় সংশ্লিষ্ট এবং আমি অনুভব করছি তা আরও অবনতির দিকে যাবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ এক কর্মকর্তাকে এই প্রশ্ন করা হলে তিনি কোনো সাড়া দেননি। ODNI-এর এক মুখপাত্র জানিয়েছেন, তারা প্রতিবেদনের সময় বা বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করবেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির গুরুত্বপূর্ণ অংশীদার ছিল সৌদি আরব। 2017 সালে ক্ষমতায় আসার পর সৌদি আরবে প্রথম রাষ্ট্রীয় সফরে ট্রাম্প দেশটিকে মুসলিম বিশ্বের নেতা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের লভ্যাংশ তৈরিকারী অন্যতম প্রধান দেশ হিসেবে প্রশংসা করেন। ফ্রান্সে সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম বিদ্বেষ এবং মুসলমানদের উপর ক্রমবর্ধমান চাপ তীব্রতর হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী চিন্তাভাবনার সমর্থনে ফ্রান্সের সংসদ সম্প্রতি নতুন একটি পদক্ষেপ নিয়েছে। ফরাসি সংসদ ইসলাম ও মুসলমান বিরোধী একটি আইন পাশ করেছে। প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি সম্পর্কিত ওই আইনটির পক্ষে ভোট পড়েছে 347টি আর বিপক্ষে ভোট পড়েছে 151টি। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে পাঠাতে হবে। 70 অনুচ্ছেদের এই আইনের প্রয়োগ করে ফরাসি সরকার মসজিদ সহ সকল ইসলামিক কেন্দ্র বন্ধ করে দিতে পারবে। সেই সঙ্গে ফরাসি সরকার চরমপন্থী বলে তাদের কাছে বিবেচিত সকল বক্তৃতার আয়োজনও বন্ধ করতে পারবে। ধর্মীয় গোষ্ঠীগুলিকে অবশ্যই বিদেশ থেকে প্রাপ্ত অনুমোদনের ঘোষণা দিতে হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোরও অনুমোদন নিতে হবে। এই আইনের ভিত্তিতে 18 বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধ করা হবে। এই আইনটি মূলত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের তথাকথিত ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সমর্থনে গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোর অংশ। ম্যাক্রনের আগ্রাসী ধর্মনিরপেক্ষতা চিন্তার উপর ভিত্তি করে গৃহীত হয়েছে এই আইন। ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী এই আইনের সমালোচকরা মনে করেন যে আইনটি কেবলমাত্র ইসলামকে টার্গেট করেই করা হয়েছে। গত রোববার ফ্রান্সের মুসলমানরা তাই এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
ইমানুয়েল ম্যাক্রন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডকে সমর্থন করেন এবং ইসলামী পবিত্র স্থানকে অপমান করার ক্ষেত্রেও একগুঁয়ে এবং অযৌক্তিক মনোভাব পোষণ করেন। কিছুদিন আগেও মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে তিনি কার্টুন ম্যাগাজিন শার্লি হেবদোতে ইসলামের মহান নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন প্রকাশের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। সুতরাং প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি সম্পর্কিত আইন পাশ করার পর তা বাস্তবায়িত হলে ফ্রান্সের মুসলমানরা আরও বেশি বড় কোণঠাসা হয়ে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আফগানিস্তান থেকে এখনই সেনা প্রত্যাহার করবে না মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মিলিটারি অ্যালায়েন্সের সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, দেশটি থেকে যৌথ বাহিনীর সেনা সরানোর কোনো সিদ্ধান্ত হয়নি। 2020 সালে যুক্তরাষ্ট্র তালেবানের মধ্যে হওয়া শান্তি চুক্তি অনুসারে আগামী 1 মের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটোর সব সেনা সরিয়ে নেওয়ার কথা, কিন্তু ন্যাটো বলছে তালেবান সেই চুক্তির সব শর্ত মেনে চলেনি। এই কারণে সেনা প্রত্যাহারের মতো পরিস্থিতিও তৈরি হয়নি। ক্ষমতার একেবারে শেষ প্রান্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্পের ওই ঘোষণার সঙ্গে কখনোই একমত ছিল না ন্যাটো। তারা জানিয়েছিল যৌথ বাহিনীতে সবচেয়ে বেশি সেনা যুক্তরাষ্ট্রের। তারা সরে গেলে এতদিনের মিশন ব্যর্থ হয়ে যাবে। বাইডেন ক্ষমতা গ্রহণের পর অবশ্য ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত আর কার্যকর হয়নি। এর মধ্যেই ইউরোপের একাধিক দেশের প্রতিরক্ষামন্ত্রী এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে এখনই সেনা প্রত্যাহার না করার সিদ্ধান্ত পৌঁছেছেন ন্যাটো প্রধান। গত বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন স্টোলটেনবার্গ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে আফগানিস্তানে শান্তির জন্য কাজ করেছে ন্যাটো। গত 2 দশকে লাখ লাখ ডলার খরচ হয়েছে। এখন হঠাৎ করে সেনা প্রত্যাহার করলে এতদিনের পরিশ্রম বিফলে চলে যাবে। এ কারণেই সেনা সরানোর সিদ্ধান্ত হয়নি। ন্যাটো প্রধানের মতো অনেকটা একই কথা বলেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রীও। তার মতে এখন সেনা সরিয়ে নিলে ইউরোপে জঙ্গি হামলার সম্ভাবনা বেড়ে যাবে, তাই আপাতত সেনা সরানোর প্রশ্নই ওঠে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত বৃহস্পতিবার বলেছেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘনির সঙ্গে তার কথা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করে দুই পক্ষই। সেজন্য যৌথ বাহিনী তাদের কাজ চালিয়ে যাবে। পাশাপাশি সংকটের রাজনৈতিক সমাধানও খোঁজা হবে। F-35 ফাইটার জেট প্রোগ্রামে নিজেদের অধিকার রক্ষায় তদবির করতে ওয়াশিংটন ভিত্তিক এক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে তুরস্ক। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তাকে একপক্ষীয় এবং বেআইনি বলছে আঙ্কারা। তুরস্কের প্রধান প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষ টার্কিশ প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন আঙ্কারা ভিত্তিক এস-টেক ডিফেন্স ইন্ডাস্ট্রি টেকনোলজি কৌশলগত পরামর্শ এবং মার্কিন কর্তৃপক্ষের কাছে অধিকার তুলে ধরার প্রয়াসে আর্নল্ড অ্যান্ড পোর্টার এর সঙ্গে চুক্তি করে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে $7.5 লাখ মার্কিন ডলার মূল্যমানের 6 মাসের এই চুক্তি এ মাসেই শুরু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও F-35 জঙ্গি বিমান বিক্রি নিয়ে নীতির পরিবর্তন হবে না বলে জানিয়েছিলেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তুরস্কের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রত্যাহার করবে না বর্তমান জো বাইডেন প্রশাসন। তিনি বলেন, আমেরিকার কাছ থেকে F-35 পেতে হলে তুরস্ককে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। জন কির্বি বলেন, F-35 এবং S-400 একসঙ্গে রাখা যাবে না। S-400 এর ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। কির্বি আরও বলেন, তুরস্ক গত 1 দশকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তনে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কেনার সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু তা না করে আমেরিকার F-35 জঙ্গি বিমান কেনার যোগ্যতা হারিয়েছে আঙ্কারা। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনা প্রথম ন্যাটো জোটভুক্ত দেশ। 2017 সালে এ ধরনের 4টি ব্যবস্থা গ্রহণের জন্য রাশিয়ার সঙ্গে $520 কোটি চুক্তি করে তুরস্ক। 2019 সালের জুলাই এই ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো। মার্কিন সরকার 2017 সাল থেকেই রাশিয়ার কাছ থেকে S-400 কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে আসছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্ত বন্ধের মেয়াদ বেড়েছে।
আগামী 21 মার্চ পর্যন্ত দুই দেশের সীমান্ত ব্যবহার করে অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে। শুক্রবার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার এই কথা জানিয়েছেন। টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধের মেয়াদ 2021 সালের 21 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কোভিড-19 রোগের সংক্রমণ থেকে কানাডার নাগরিকদের নিরাপদ রাখার ব্যাপারে সুবিধা হয় এমন ভালো জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিষয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অব্যাহত রাখব। মহামারী করোনা ভাইরাসের লাগাম টেনে ধরতে 2020 সালের মার্চে প্রাথমিকভাবে এই সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এই সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য এবং প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে। করোনা ভাইরাসে কানাডায় এ পর্যন্ত 21,000-এরও বেশি এবং যুক্তরাষ্ট্রে 5 লাখ মানুষ প্রাণ হারিয়েছে। নরওয়েতে কৌশলগত B-1 বোমারু বিমান পাঠানোর ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছে, মার্কিন বিমান বাহিনীর এই সংক্রান্ত সিদ্ধান্ত উত্তর ইউরোপের শান্তি, নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ওই দূতাবাস আরও বলেছে, আমেরিকার এসব বোমারু বিমান পরমাণু অস্ত্র বহন করতে পারে বলে তা মোতায়েন করা হলে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। মার্কিন বিমান বাহিনীর প্রধান চার্লস ব্রাউন গত বৃহস্পতিবার বলেছিলেন, তার বাহিনী শিগগিরই নরওয়েতে সাময়িকভাবে B-1 বোমারু বিমান মোতায়েন করার কাজ শুরু করবে। তিনি মার্কিন বিমান বাহিনীর এই সিদ্ধান্তকে বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার ফসল বলে দাবি করেন। তিনি এমন সময়ে দাবি করেন যখন রুশ কূটনীতিকরা রাশিয়ার ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে যে কোনো অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক তৎপরতাকে রুশ সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়া এবং সিরিয়ায় পরস্পর বিরোধী অবস্থানের কারণে 2014 সাল থেকে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যকার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ওই বছর ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে ওই প্রজাতন্ত্রের রুশ ফেডারেশন যোগ দেওয়ার ঘটনাও এই উত্তেজনায় নিয়ামক ভূমিকা পালন করেছে। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।